আমি না হয় মিথ্যে বলছি, কিন্তু আমার সঙ্গে থাকা এই সকল ব্যক্তিগণ সকলেই কি মিথ্যে বলছে? দৃঢ়তার সাথে বলল গান্ধার ব্যবসায়ী দলের প্রধান। তখনই সেখানে উপস্থিত সকল ব্যবসায়ীগণ একত্রে বলে উঠল, আমরা ওকে খুব ভালো করে চিনি। চাতুর্জয়ী চাণক্যকে তার কার্যসিদ্ধিতে সহায়তা করল। এতজন লোক একত্রে রাজহংসকে গুপ্তচর রূপে শনাক্ত করার পরে কি করে সেটা মিথ্যে হতে পারে? সেনাপতি ভুজঙ্গ তৎক্ষণাৎ সৈন্যদের আদেশ দিলেন, এক্ষুনি বন্দি করে নাও ওকে। সৈনিকরা রাজহংসকে তক্ষুনি বন্দি বানিয়ে নিল। রাজহংস চিৎকার করতে করতে বলল, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, এসব চাণক্য করেছে। আমার কথা শোনো তোমরা, এসব চাণক্যের কীর্তি। সেনাপতি তৎক্ষণাৎ রাজহংসকে ঘাড় ধরে প্রধানের মুখের দিকে দেখিয়ে চিৎকার করে বলল, এটা কি চাণক্য? রাজহংস মাথা নেড়ে অসম্মতি জানালো। এরপরে সেনাপতি আরো কয়েকজন ব্যক্তির চেহারা দেখিয়ে রাজহংসকে জিজ্ঞাসা করলো, এদের মধ্যে কি কেউ চাণক্য আছে? রাজহংস তখনও নিরুত্তর। সেনাপতি অত্যন্ত ক্রোধিত হয়ে তাকে ধাক্কা দিয়ে বলল, তাহলে কোথায় চাণক্য? মিথ্যে কথা বলিস? নিয়ে যাও ওকে, আর এক্ষুনি কারাগারে বন্দি করো। এবার ওর থেকে সত্য উদ্ঘাটন করার দায়িত্ব আমার। সৈনিকরা রাজহংসকে বন্দি করলো। চাণক্য বুদ্ধি বলে রাজহংসের কৌশলে রাজহংসকেই বন্দি করালেন। জমায়েত ভিড়ের মধ্যে ব্যবসায়ীর ছদ্মবেশে দাঁড়ানো চাণক্যের মুখে একটা হাসি ফুটে উঠল। তার পথ এখন সুগম। অন্যান্য ব্যবসায়ীদের সাথে মগধে প্রবেশ করলেন চাণক্য। মগধে প্রবেশ করা মাত্রই চাণক্য পাটলিপুত্রতে নিজের গৃহের উদ্দেশ্যে অগ্রসর হলেন। পথে চলতে চলতে যশোধরার জন্য দুশ্চিন্তা তাকে বারংবার বিচলিত করছিল। তিনি দ্রুত পদে চলতে শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি তার গৃহের সমীপে এসে পৌঁছলেন। এবার চাণক্য অত্যন্ত সতর্কতার সাথে চারিদিকে সজাগ দৃষ্টি রেখে চলতে থাকলেন। গৃহের বাইরে দাঁড়িয়ে চাণক্য দেখলেন দ্বার বাইরে থেকে বন্ধ করা। চাণক্য অত্যন্ত চিন্তান্বিত হয়ে উঠলেন। কোথায় চলে গেল যশোধরা? তার মনের মধ্যে ওঠা এক রাজ দুশ্চিন্তা এবং দুর্ভাবনার উপরে সাময়িক বিরাম রেখে তিনি যশোধরার জন্য অপেক্ষা করাই শ্রেয় মনে করলেন। গৃহের কিছুটা দূরত্বে বসে যশোধরার প্রতীক্ষায় ছিলেন চাণক্য। ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে সন্ধে নামল, কিন্তু তখনও যশোধরার ফেরার কোনো লক্ষণ দেখা গেল না। চাণক্যের মনে বিভিন্ন আশঙ্কা যেন ক্রমশ পুঞ্জীভূত মেঘের মতো জমতে শুরু করলো। তিনি মনে মনে বললেন, গেল কোথায় যশোধরা? যদি হাটে গিয়ে থাকতো তাহলে তো এতক্ষণে ফিরে আসতো। কোনো সমস্যার সম্মুখীন হলো না তো? যেই বার্তা বাহককে আমি প্রেরণ করেছিলাম সে ধরা পড়ে যায়নি তো? তাহলে তো সাত্তার আর শম্ভু কাকা দুজনেই না। এইসব কথা চিন্তা করতে করতে চাণক্যের কপালে বলিরেখা স্পষ্ট। এখন কেউ যদি এই বিষয়ে আলোকপাত করতে পারত তবে সেটা একমাত্র শম্ভু কাকা। কিন্তু চাণক্য এই বিষয়ে অজ্ঞাত ছিলেন যে শম্ভু কাকা সুরক্ষিত আছেন কিনা, আর এই বিষয়ে সংবাদ তাকে শম্ভু কাকার গৃহে গিয়েই নিতে হতো। চাণক্য শেষবার তার গৃহের দিকে দৃষ্টিপাত করলেন, তারপরেই শম্ভু কাকার গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে চাণক্য শম্ভু কাকার গৃহের উদ্দেশ্যে রওনা হলেন, আর অন্যদিকে চন্দ্রগুপ্ত তক্ষশিলাতে নিজের পাঠ সমাপ্ত করে সুকন্যার সাথে সাক্ষাতের জন্য সহায়কদের কক্ষের উদ্দেশ্যে অগ্রসর হলো। কিন্তু সুকন্যা সেখানে ছিল না। চন্দ্রগুপ্ত সুকন্যাকে অনেক খুঁজল, কিন্তু তাকে কোথাও দেখতে পেল না। সে সেখানে উপস্থিত একজন সেবককে জিজ্ঞেস করল, আচার্য চাণক্যের সেবক সুকেতু কোথায়? আমার তার সাথে কিছু প্রয়োজন ছিল। সেবক উত্তর দিল, সে তো বিকালবেলা নদীর ধারে জল আনতে গেছিল। এতক্ষণে তো তার চলে আসা উচিত ছিল। কি জানি কোথায় চলে গেল। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, ও এসে যাবে। চন্দ্রগুপ্ত কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করল, কিন্তু সুকন্যা এলো না। সূর্য তখন অস্তাচলে। এবার সুকন্যার জন্য চন্দ্রগুপ্তর দুশ্চিন্তা শুরু হলো। এবারে সে আর অপেক্ষা না করে নিজের তলোয়ারকে মুষ্টিবদ্ধ করে নদীর উদ্দেশ্যে অগ্রসর হলো। নদী থেকে জল ভরে ফেরার সময় সুকন্যার নজর দুজন দস্যুর উপরে পড়ল, যারা এক যাত্রীর সর্বস্ব লুট করে নিচ্ছিল। এই দৃশ্য দেখেই তার সামনে দস্যু দলের নিপীড়নের দ্বারা নিহত নিজের মাতা পিতার চেহারা ভেসে উঠল। সে তৎক্ষণাৎ জলের কলসি ফেলে দিয়ে হাতে একটা মোটা দণ্ড নিয়ে দস্যু দলের উপরে আক্রমণ করল। অকস্মাৎ এই আক্রমণের ফলে দস্যুগুলো হতভম্ব হয়ে গেল। তারা পেছনে ঘুরে দেখলো একজন যুবক সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে হাতে দণ্ড নিয়ে তাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। সেই বালক আর কেউ নয়, স্বয়ং সুকন্যা ছিল, যে সুকেতু রূপে তক্ষশিলায় বাস করছিল।
কিন্তু তার রূপ দেখে কেউই ধারণা করতে পারতো না যে সে একজন বালক নয়, বালিকা। সুকেতু রূপে সুকন্যার নেত্রে আক্রোশ স্পষ্ট। ওই দুজন দস্যু আক্রান্ত যাত্রীকে ভুলে সামনে দাঁড়ানো বালকের দিকে অগ্রসর হয়ে বলল, যোদ্ধা হওয়ার খুব ইচ্ছে তোর, তাই না? এবার দেখ। এই কথা বলেই তারা দুজনে মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। সুকন্যা খুবই তৎপরতার সাথে একদিকে লাফিয়ে পড়ে দস্যুদের আক্রমণের থেকে বাঁচালো নিজেকে। পর মুহূর্তেই সে তার দণ্ড হাওয়ায় আবর্তিত করে দস্যুদের পায়ের মধ্যে সজোরে আঘাত করল। সঙ্গে সঙ্গেই তারা দুজন নিচে পড়ে গেল। সুকন্যা আর ওই দস্যুদেরকে পরস্পরের সাথে লড়াই করতে দেখে ওই যাত্রী নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পলায়ন করাই উচিত মনে করল। এবার সেই স্থানে কেবল সুকন্যা আর ওই দুজন দস্যু ছিল। সুকন্যা আরও একবার দণ্ড দিয়ে তাদের প্রহার করলো, কিন্তু এইবার তার প্রহার বিফল হলো। এইবার ওই দুজনেও তৎপরতার সাথে নিজেদের সুকন্যার আক্রমণ থেকে রক্ষা করল। পর মুহূর্তেই দস্যুদের মধ্যে একজন নিজের তলোয়ার দিয়ে সুকন্যার উপরে প্রহার করল। সুকন্যাও আত্মরক্ষার জন্য নিজের দণ্ডটা এগিয়ে দিয়েছিল, কিন্তু একটা দণ্ড তলোয়ারের সামনে কি করে টিকত? দণ্ড ভেঙে দুখণ্ড হয়ে ছিটকে পড়ল। সুকন্যা নিজেকে সামলাতো, তার আগেই দ্বিতীয় দস্যু পেছন থেকে তার মাথায় আঘাত করল। শেষ মুহূর্তে সুকন্যা নিজের মাথাটা নিচু করে উল্টো দিকে ঝাঁপ দিল, কিন্তু ওই তলোয়ার ততক্ষণে তার পাগড়ির নিচের অংশকে চিরে দিয়েছিল। পাগড়ির নিচের অংশ চিরে যেতেই সেখান দিয়ে তার কেশ উন্মুক্ত হয়ে গেছিল এবং তার আসল রূপ দস্যুদের সামনে প্রকাশিত হয়ে গেছিল। তারা বুঝতে পারল যে তারা একজন বালক নয়, বরং একজন বালিকার সাথে লড়াই করছে। একজন নিরস্ত্র রমণীকে সামনে পেয়ে দস্যু দুজনের মুখে যেন পৈশাচিক হাসি ফুটে উঠল। দুজনে মিলে ঘিরে ধরল সুকন্যাকে। দস্যুদের মধ্যে একজন লোভী দৃষ্টিতে চেয়ে বলল, তুমি তো এত সুন্দর, তাহলে নিজের রং রূপ লুকিয়ে রেখেছো কেন? এই সৌন্দর্য যদি আগে দেখিয়ে দিতে, তাহলে আমরা তো ওই যাত্রীকে এমনিতেই ছেড়ে দিতাম। আরেকজন দস্যু বলে উঠল, ওই কোমল হাতে কি তলোয়ার বাজি শোভা পায় সুন্দরী? একেবারেই নয়। দস্যুর কথা শোনা মাত্রই সুকন্যা ক্রোধান্বিত হয়ে উঠল, কিন্তু এখন সে একাকী ও অসহায়। দস্যুরা তার দিকে লোলুপ দৃষ্টিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। ভয়ে আতঙ্কে সুকন্যা একেবারে কোণঠাসা হয়ে গেছে। তাদের চোখের দৃষ্টি আর মুখের লালসা দেখে সুকন্যা এক ভয়াবহ বিপদের আশঙ্কায় কেঁপে উঠল। একাকী সে কিভাবে নিজের সম্মান রক্ষা করবে? কিভাবেই বা ওই দুষ্ট দস্যুদের শায়েস্তা করবে? দস্যুদের ঘেরাটোপে সুকন্যা যখন দিশাহারা, ঠিক তখনই তার কানে চন্দ্রগুপ্তর কণ্ঠস্বর ভেসে এলো। মাটি! কণ্ঠস্বর শুনে দস্যু দল চন্দ্রগুপ্তর দিকে ঘুরল। সুকন্যা কিন্তু ততক্ষণে চন্দ্রগুপ্তর ইঙ্গিত বুঝে গিয়েছিল। সে তৎক্ষণাৎ দুজনের চোখের দিকে লক্ষ্য করে মাটি ছুঁড়ে দিল। দস্যু দুজন নিজেদেরকে সামলানোর সুযোগ পেল না। তাদের হাত থেকে তলোয়ার পড়ে গেল এবং তারা দুজনের চোখ রগড়াতে রগড়াতে এদিক ওদিক ধাক্কা খেতে থাকলো। সুযোগ বুঝেই চন্দ্রগুপ্ত মুষ্টিবদ্ধ তলোয়ার দিয়ে দুজন দস্যুর মাথায় তীব্র প্রহার করলো এবং মুহূর্তে তারা মূর্ছিত হয়ে পড়ে গেল। চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ সুকন্যার দিকে এগিয়ে এসে বলল, সুকন্যা, তুমি ঠিক আছো তো? চন্দ্রগুপ্তকে সামনে দেখে সুকন্যার অন্তরে যেন এক প্রবল শক্তির সঞ্চার হলো। সে চন্দ্রগুপ্তকে ধন্যবাদ জানিয়ে বলল, যদি তুমি ঠিক সময় না আসতে, তাহলে না জানি ওই দস্যুরা আমার সাথে। এইটুকু বলেই সুকন্যা থেমে গেল। তার কপল অশ্রুসিক্ত হয়ে উঠল। চন্দ্রগুপ্ত তাকে সান্ত্বনা দিয়ে মাটি থেকে তুলে কোমল স্বরে বলল, কিচ্ছু হতো না তোমার। সব সময় স্মরণে রাখবে, তুমি একজন যোদ্ধা, আর একজন যোদ্ধা নিজের লক্ষ্য ভেদ না করে কখনোই পরাজয় স্বীকার করে না। চন্দ্রগুপ্ত যেই প্রকারে তার উপরে বিশ্বাস আর ভরসা জোগালো, সেটা শুনে সুকন্যার মন থেকে যত শঙ্কা, যত প্রশ্ন, সব যেন উধাও হয়ে গেল। চন্দ্রগুপ্তকে নিজের পাশে পেয়ে সে অত্যন্ত আনন্দিত ছিল। তার মনে হচ্ছিল যেন এক মুহূর্তেই তার লুপ্ত হয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে এসেছে। চন্দ্রগুপ্ত ও সুকন্যা দুজনেই তক্ষশিলার দিকে অগ্রসর হল। পথেই সে সমগ্র ঘটনা চন্দ্রগুপ্তকে সবিস্তারে বর্ণনা করল। তক্ষশিলার সমীপে আসতেই চন্দ্রগুপ্ত সুকন্যার উন্মুক্ত কেশ দেখে বলল, সুকন্যা, তোমার সুকেতুর রূপ নেওয়ার সময় হয়ে গেছে। আর এই বলেই চন্দ্রগুপ্ত নিজের পাগড়ি খুলে সুকন্যার দিকে এগিয়ে দিল। সুকন্যা তার হাত থেকে পাগড়ির কাপড়টা নিল। দুজনের হাসির কল্লোলে গোটা পরিবেশ যেন মুখরিত হয়ে উঠল। এদিকে মগধের রাজধানী পাটলিপুত্রতে শম্ভু কাকা উদাস মনে রাত্রের ভোজন শেষ করে যেই শয়ন কক্ষের দিকে অগ্রসর হলেন, তিনি দেখলেন তার কক্ষের দ্বার মৃদু খোলা রয়েছে। এই দেখে তিনি একটু থমকে গেলেন। তিনি চারদিকে দেখতেই কোনো সেবক দেখতে পেলেন না।
সেবকদের তো তিনি নিজেই কিছুক্ষণ আগে পাঠিয়ে দিয়েছিলেন। মুহূর্তেই তার মস্তিষ্কে অমাত্যর মিথ্যা প্রমাণ প্রস্তুত দ্বারা রক্ষামন্ত্রী সাত্তারকে রাজদ্রোহী ঘোষণা করে বন্দি বানানোর ঘটনার পুনর্নির্মাণ হলো। তার নিঃশ্বাস প্রশ্বাস যেন দ্রুত হয়ে গেল। তার আভাস হচ্ছিল যেন তারও সময় ঘনিয়ে এসেছে। তার যেন এক প্রকার বিশ্বাস হয়ে গেছিল যে অমাত্য তাকে হত্যার জন্যও একজন মাসাই সৈনিককে পাঠিয়ে দিয়েছে, যে ওই দ্বারের অন্তরালেই আত্মগোপন করে বসে তারই প্রতীক্ষা করছে। শম্ভু কাকা বৃদ্ধ ব্যক্তি ছিলেন, কিন্তু ওই মাসাই সৈনিকের সম্মুখে নিজের মাথা নিচু করে তার শিকার হতে তিনি গড়রাজি ছিলেন। তাই তিনি ধীর পদে সেখান থেকে সরে গিয়ে পাশের কক্ষ থেকে নিজের তলোয়ার নিয়ে এলেন। দ্বারের সামনে এসে তিনি এক কোণায় দাঁড়িয়ে দ্বারের মধ্যে পা দিয়ে প্রহার করলেন, কিন্তু ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। এবার তিনি দুই হাত দিয়ে তলোয়ার মুষ্টিবদ্ধ করে ভেতরে প্রবেশ করলেন এবং চারিদিকে দৃষ্টিপাত করে দেখলেন সেখানে কেউ নেই। শয়নকক্ষে কাউকে দেখতে না পেয়ে শম্ভুনাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। পর মুহূর্তেই তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তিনি তলোয়ারটা মুষ্টিবদ্ধ করে রুদ্ধশ্বাসে পেছনে ঘুরেই বিস্মিত হয়ে গেলেন। দেখলেন সামনে দাঁড়িয়ে রয়েছে চাণক্য। दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।